বেড়াতে যাওয়া মানেই সবসময় পাহাড় বা সমুদ্র হবে এমন কিন্তু নয়। আমাদের ঠিক আশেপাশেই কলকাতা থেকে কিছুটা দূরত্বে এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রকৃতির মধ্যে যে শান্তির সন্ধানটা আমরা খুঁজে থাকি, সেই সন্ধানের সমাধান আমরা পেলেও পেয়ে থাকতে পারি। আমরা যারা শহরে থাকি, আমাদের এই ব্যস্ততম জীবন পেরিয়ে যদি 2টো দিনের জন্য কোনো জায়গাতে যেতে পারি যেখানে খোলা হাওয়াতে প্রকৃতির মাঝে নিজেদের মেলে ধরতে পারি, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি অথবা পাখিদের কলরব শুনতে পারি, তাহলে মনে হয় আমাদের সপ্তাহান্তে যে কাজের প্রেশার বা মেন্টাল যে চাপ সেটা একটু হলেও কম হয়। সেই নিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের ভ্রমণ কাহিনী। Hey guys, গুড মর্নিং। শুরু করছি নতুন একটা সকাল। আজকে 1 জানুয়ারি। সবাইকেই জানাই প্রথমত হ্যাপি নিউ ইয়ার। সমস্ত বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবার 2025টা খুব 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 ভালো কাটুক। এখন আমরা রয়েছি টাকিতে। আমরা থাম্বনেল আর ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আশা করি এই শহরটাকে আমাদের ঘুরে দেখা হয়নি, এখন আমরা এই শহরটাকে এক্সপ্লোর করব। এখানে কি কি আছে না আছে সমস্ত কিছুই দেখব। কালকে তো ঢুকতে ঢুকতে যেহেতু বাইক নিয়ে আমরা এসেছি, তো ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছিলো আর পুরো শহরটা ঘুরে দেখা হয়নি। এখন সেটা আমরা ঘুরে দেখব। আর 2024 সাল সবার কেমন কাটলো জানিও, ঠিক আছে? আমার তো ভালো খারাপের মধ্যে দিয়ে 2024 সালটা কেটে গেছে। ভালোও কিছু হয়েছে, খারাপও হয়েছে। ভালো খারাপ নিয়েই যদিও আমরা 1 জানুয়ারি সকালবেলা আমাদের রুম থেকেই যাত্রা শুরু করেছিলাম। টাকিটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট বলাই চলে। ওখানে একদিনের মধ্যেই সমস্তটা ঘুরে দেখে নেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা বাইক নিয়ে যাত্রা করেছিলাম সেক্ষেত্রে আমরা বেরিয়েছিলাম আগের দিনকে বিকেলবেলায়। সো রাতে থাকতেই হতো আমাদের, তাই জন্য আমরা স্টে করেছিলাম। আমরা রয়েছি হচ্ছে এই ইচ্ছামতি নদীর পাড়ে। এখানে এরকম ঘাট মতন করা রয়েছে, এই আই লাভ টাকি লেখা। আই লাভ টাকি লেখা এখানে। এখানে মা দাঁড়িয়ে। ওয়াচ টাওয়ার পেছনে ওই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাকি ওয়াচ টাওয়ার। ও ইচ্ছামতি নদীটাকে পুরো দেখা যাবে। আর এটা পুরো ঘাট, এখানে বসার জায়গা রয়েছে। এটা পুরো ঘাট। ঘাটটা রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে। এই হচ্ছে সেই টাকি ঘোষবাবু বাড়ি, পূজা দালান। এখানেই দুর্গাপুজো হয়। এখন বাড়িগুলোর অবস্থা প্রায় জরাজীর্ণ, ঝাঁকে গ্রাস করে নিচ্ছে আস্তে আস্তে গাছপালাগুলো। এখন গাছপালাতেই ঢেকে গেছে বলতে গেলে এই রাজবাড়িটা। আর বেশি দিন নেই, এই আদলটুকু আমরা হয়তো দেখতে পাবো না। আস্তে আস্তে সবটাই ধ্বংস হয়ে যাবে। নতুন করে রেনোভেশন করে রাখা হবে, কিন্তু তাতে থাকবে নতুনের আদল। পুরনো সেই ছোঁয়া আমরা আর পাবো না হয়তো। এই দালানের ভেতরেই কি পুজো চলে? আমাদের ভারতের মানসিকতাটা তো সাম্প্রদায়িক না, সবাই মিলে মিশে থাকার একটা এটা হচ্ছে টাকি শ্মশান। এই যে সামনেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির। ওখানে একটা বিখ্যাত প্রবাদ আছে যেটা ওখানকার ঠাকুর মশাইদের কাছে গিয়েই শুনলাম। সেটা হচ্ছে সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি। এটা নাকি খুবই সমৃদ্ধশালী। তো সাতক্ষীরা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওপারের বাংলাদেশের। তো বাংলাদেশের সাতক্ষীরার যে জমিদার, তার মাটি নাকি গর্ব ছিল তার কাছে। আর গোবরডাঙ্গার জমিদারের কাছে ছিল তার গর্ব হাটে। আর লাঠি বলতে টাকির জমিদারের যে লাঠি বলতে বোঝানো হয়েছে, ওখানে নাকি জমিদার থাকতো না, জমিদার গোষ্ঠী থাকতো। এবার সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে টাকিতে যদি এতগুলো জমিদার থাকেই, তাহলে সব জমিদার কি একসাথে রাজত্ব করতো? একদমই না। ওনাদের শাসন কেন্দ্রটা কিন্তু ছিল ভিন্ন ভিন্ন। তবে
ওনারা সবাই এক জায়গায় থাকতেন আর কমন লাঠিয়াল পুষতেন শুধুমাত্র ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য। ওই জন্যই কথিত আছে যে টাকির লাঠি। তবে টাকির জমিদাররা শুনেছি খুবই সাংস্কৃতিক বা কালচারাল ছিলেন। ওনাদেরই কিন্তু পৃষ্ঠপোষণায় টাকিতে একসাথে টাকি স্কুল, টাকি কলেজ আর টাকির লাইব্রেরি সমস্তটা কিন্তু পাশাপাশি রয়েছে। চলো, এটা তো আমাদের ঘুরে দেখা হয়ে গেল। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা একটা টোটো বুক করেছিলাম, টোটো করে এই সমস্ত সাইট সিনটা করছিলাম। যেহেতু আমরা চিনি না কোথায় ঠিক কী কী আছে, তাই বাইক নিয়ে সাইট সিন করাটা আমাদের কাছে পসিবল ছিল না, কারণ আমরা সব স্পটগুলো চিনতাম না। তাই টোটো কাকুর হেল্প আমাদের নিতেই হয়েছিল। হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 খুব 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 ভালো কাটুক, এটাই আশা করি। নতুন বছরে পা রাখলাম আজকে, তাই টাকি শহরের বুকে দাঁড়িয়ে। দেখা যাক আগামী কেমন কাটে। এই হচ্ছে সেই টাকি রাজবাড়ি। 1 জানুয়ারিতে আমরা যেহেতু গেছি সেহেতু ভীষণ সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছিল। এটা আগের কিছুই নেই সেভাবে, আর রিনোভেট করা হয়েছে পাঁচিল টাচিলগুলো সব কিছুকেই, আর খুব সুন্দর করে ভেতরটা সাজানোও হয়েছিল। টাকির ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধশালী। বসিরহাটের বনেদি দুর্গাপুজো বলতে কিন্তু এই টাকি রাজবাড়ির বা জমিদার বাড়ির দুর্গাপূজা কিংবা পূবের জমিদার বাড়ির দুর্গাপুজোকেই ধরা হয় একমাত্র। টাকি জমিদার বাড়ির দুর্গা প্রতিমা আর এর সাথে সাথেও আরও অন্যান্য সমস্ত প্রতিমার বিসর্জন হয় কিন্তু ওই ইচ্ছামতি নদীতেই। কথিত আছে যে সেদিন দুই দেশের সীমান্তের বেড়াজাল যেন এক মুহূর্তের জন্যই মুছে যায়। ইছামতি নদীর বুকে নৌকা ভাসিয়ে এপার বাংলা আর ওপার বাংলার শয়ে শয়ে মানুষ অংশগ্রহণ করে সেই প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানে। এই টাকির রাজবাড়ির দুর্গাপুজোতে আগে শোনা যায় মহিষের বলি হতো, তো এখন এই মহিষ বলিটা বন্ধ রয়েছে। এটাই সেই মহিষ বলির জায়গা। কোনো কারণবশত এখন মহিষ বলিটা আর হয় না। তোমরা যে পুকুরটা দেখছো এখানেই জমিদার বাড়ির সবাই স্নান করতেন। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম যেটা দেখতে, সেটা হচ্ছে গয়নার বাক্স যেখানে শুটিং হয়েছিল এই জায়গাটাতে। এরপর আমরা চলে গেছিলাম কুলেশ্বরী মায়ের কালী মন্দিরে। এই মা কুলেশ্বরী হচ্ছে টাকি জমিদারদের কুলদেবতা বলে মানা হয়। এই কুলেশ্বরী মায়ের মন্দির কিন্তু 400 বছরের পুরনো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাইডে একটা বলির জায়গা রয়েছে, আর এটাই হচ্ছে মা কুলেশ্বরী দেবী। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে, টাকি রামকৃষ্ণ মিশন। নেমেছে 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 এই মহিলাটা নেমেছে এতক্ষণ পরে। কি বয়স্ক মহিলাদের নিয়ে ঘুরতে এসেছি, নামছেই না টোটো থেকে। নতুন রেনোভেট হচ্ছে সবকিছু। দেখতেই পাচ্ছ তোমরা, নতুন করে রেনোভেট করছে। এগুলো পুরোনো দালান। এটা পুরোনো দালান। সোয়েটার পরেও বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি তো সোয়েটারই পরিনি। এরপর আমরা যেখানে গেছিলাম সেটাকে বলা হয় জোড়া শিব মন্দির। কথিত আছে এই যে পুকুরটা রয়েছে সেই পুকুর থেকেই নাকি জোড়া শিবলিঙ্গ উঠে এসেছিল, সেখান থেকে এই মন্দির স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে সেই ইছামতি নদী, যার এপাশটা ভারত আর ওই পাশটা বাংলাদেশ। যখন সূর্যের আলোটা ঠিক মাঝখানে পড়ছে নদীর, কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে।
রাস্তার পাশ থেকে যেতে যেতেই নদীটা দেখে হেমন্ত মুখোপাধ্যায়ের ঠিক ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছিল। ও নদীরে, সত্যি তাই, নদী কোনো দেশ, রাজ্য, অঞ্চল, বাধা বিপদ কিছুই মানে না। এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটায় ওই ৮টা বনগা লোকাল যে তাপস পালের মুভিটা ছিল, সেই মুভিটা শুটিং করা হয়েছে। আর এর ঠিক অপোজিটেই রয়েছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। তবে টোটো কাকুর কাছ থেকে এটাই জানতে পারলাম যে উনি এখন এখানে আর থাকেন না, কেন কি উনি শুধু আসেন দুর্গাপুজোর সময়, প্রত্যেক বছর দুর্গাপুজোর টাইমে উনি আসেন। আর উনার বাড়ির ঠিক পিছনেই রয়েছে দুর্গা দালান, সেখানেই বড় করে হয় দুর্গাপুজো। দুর্গাপুজোর পর উনি আবার এখান থেকে চলে যান। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রায়চৌধুরী পরিবারের একটা ফলক করে রাখা রয়েছে। এখানে কিছু মানুষের এখনও বাস রয়েছে, পেছন দিকে দেখলাম কিছু মানুষজন এখনও রয়েছেন সেইখানে। এটা হচ্ছে জমিদারদের নলকূপ ছিল, যেটা ওনারা ইউজ করতো, তো এখন আর সেটা নেই, এটা নতুন করে রেনোভেট করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এটা এখন নলকূপ পিকনিক স্পটও হয়েছে, এখানে এসে অনেকে পিকনিকও করে। এটা ছিল বিশ্রাম বাগানবাড়ি রিসোর্ট। রিসোর্টটা খুবই বড় আর খুবই ভালো, এখানে গাড়ি পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা আছে। আর ওখানকার সবাই হ্যাপি নিউ ইয়ার করছিল, সেই সময় আমরা 1 জানুয়ারি গেছি বলে তোমরা শুনতেই পেলে। আর এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট, ভিতরটা খুবই সাজানো গোছানো, তবে টিকিট ছিল বলে আমরা ঢুকিনি আর ভিতরে আলাদা করে, কারণ কি ভেতরে ঢুকে খুব একটা দেখার কিছু নেই, সবই তো রিনোভেশন করা, নতুন করে সাজানো গোছানো জিনিস। তবে এটা রিসর্ট, যারা এখানে থাকতে চাও থাকতে পারো, খুব সুন্দর রিসর্টটা সাজানো গোছানো, এটুকুই বলবো। পিজি ব্লগসের ওনার সাথে দেখা হয়ে গেছে। হঠাৎ করে এসে দেখতে পেলাম তাকে, টাকি শহরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে যাবো না যাবো না। আমাদেরও তো দুটো রাখলো না, এমনি বললে দেখবো জাস্ট, তো বললো তো উনি একজন বা দুজনেরটা রাখলেই হবে। এদিকে গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন। प्लीज सब्सक्राइब, चैनल को सब्सक्राइब कर लीजिएगा। चैनल का नाम है एसबी ब्लॉग, बंगाली चैनल है, अगर समझ में आए तो सब्सक्राइब कर लीजिए। हाँ बिल्कुल। मिनी सुंदरबने समस्तटाई ম্যানগ্রোভ, এটা ম্যানগ্রোভ জঙ্গল। আস্তে আস্তে জঙ্গলের ভিতরে পুরো দেখতেই পাচ্ছ, বাইরের দিকটা দেখা যাচ্ছে, পাশটা পুরোই জঙ্গল। এগুলো গোলপাতা, সব গাছের মধ্যে লেখা রয়েছে নামগুলো। এটা রয়েছে গোলপাতা, এখানে রয়েছে কাঁকড়া, রিভার সাইড, এটা চলে যাচ্ছে রিভার সাইড, যেদিকে মা দাঁড়িয়ে আছে। আর এদিকটা বোধহয় টাওয়ার সাইড।
দুটো থেকেই যাব, ঘুরে এসে তারপরে আমরা যাত্রা করবো আবার এইদিকে। দুটো দিক, একটা এদিক একটা ওদিক। প্রথমে আমরা যাবো এদিকে, তারপর আমরা যাবো এদিকে। চলো যাওয়া যাক। যাবার সময় পথ করা ছিল পুরো। দেখা যাচ্ছে ওটা বাংলাদেশের, ওটা বাংলাদেশের বর্ডার। ওপারটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, যেটা চাষবাসের জন্য খুবই উন্নত। ওখানের মানুষের জীবিকাই হচ্ছে চাষবাস করা। ওখানকার মাটি চাষবাসের জন্যই বিখ্যাত। ওখানে চাষবাস করেই মানুষ টিকে আছে। অফারটা কি আছে? বাংলাদেশ। হ্যাঁ চলো, এবার এসছি পরের হচ্ছে যে ইয়েটা, রাস্তাটা। একটা রাস্তা তো এদিকে চলে গেছিল, একটা রাস্তা এদিকে, এবার এই রাস্তাটাই হচ্ছে এসছি আমরা। সকালের টিফিন এখনো কিছু সেভাবে করা হয়নি। এখান থেকে মুড়ি মাখা পেলাম, মুড়ি মাখাই নেওয়া হয়েছে। ও এটা বোধহয় টাওয়ার টাইপের করেছে। এই যে হেতাল গাছ, এখানে রয়েছে হেতাল, এখানে রয়েছে হেতাল গাছ, আর এখানে রয়েছে কেওড়া। কেওড়া এটা কেওড়া গাছ। আমরা সিঁড়ি দিয়ে উঠছি ওপরে, ঘুরে 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 উঠতে হবে ওপরে। এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই যে নদী। এখানে চলছে আমাদের হচ্ছে ভ্রমণ। এখানে মিনি সুন্দরবন বলেছে, কিন্তু এখানে মিনি বাঘও দেখলাম না, মিনি চিতাও দেখলাম না, আর মিনি কুমিরকেও খুঁজে পেলাম না। এই হচ্ছে ব্যাপার। জঙ্গলের সব সুন্দরী সবাই রয়েছে এখানে, কিন্তু পশু পাখি কিছুই নেই এখানে। না আছে পশু, না আছে পাখি। আমরা আসার সময় টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে সুন্দরবন কতক্ষণ লাগে। বললো এখান থেকে সুন্দরবন নাই করে 6-7 ঘন্টা লাগবে। সকালবেলা 7টায় বেরোলে নাই করে দুপুর 2-3টে বেজেই যাবে সুন্দরবন ঢুকতে ঢুকতে। মিনি সুন্দরবন থেকে বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি রাস্তার দিকে। চলে এবার যাওয়া যাক। চলে গেছে, চলেছে ভ্যাটভটি গ্রামে। মিনি সুন্দরবন দেখে আমরা ফিরে গেছিলাম হোটেলে। তারপরে আমরা সেখান থেকে আবার বোট রাইড করেছিলাম ইছেমতি নদীতে। তো সেইটা আসছে পরের অংশে, তোমরা সবাই দেখতে থাকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি পার্টটা নেক্সট ভিডিওতে আসছে। চলো টাটা, বাই বাই।